আপনাকে যদি 16 বছর সময় দেওয়া হয় তাহলে আপনি কি কি করতে পারবেন ভাবতে থাকুন। আর আমরা যা জানি তা হলো বাংলাদেশের মতো দেশে 16 বছরে অন্ততপক্ষে 3 বার সরকার পরিবর্তিত হয়। একটা শিশু জন্ম নিয়ে কিশোর পর্যন্ত হয়ে যায়, আরও কত কিছুই না হয়ে যেতে পারে 16 বছরে। ব্যক্তি থেকে শুরু করে একটা এলাকার চেহারা পর্যন্ত বদলে যেতে পারে। সেখানে এই দেশেরই একটা নির্দিষ্ট এলাকা উল্টো পথে হেঁটেছে। সেখানে গত 16 বছর আগে যে অস্ত্রবাজ বাহিনীর জন্ম হয়েছিল তা এতদিনের ডালপালা ছড়িয়ে সংখ্যায় আর জনবলে অনেক বেশি বিস্তৃত। সাধারণ মানুষ কেবল ক্ষমতার দ্বন্দ্ব আর আধিপত্যের দাপটের মাঝখানে অক্ষম দর্শক। আর এসব নিয়েই আমাদের এবারের তালাশ। ভেবেছিলাম লক্ষ্মী লক্ষ্মী কথা বলে আজ আপনাদের লক্ষ্মীপুরের গল্প শোনাবো, কিন্তু এতক্ষণ যেসব ছবি দেখেছেন তারপর আবার যদি লক্ষ্মী লক্ষ্মী কথা বলতে যাই তাহলে একটু কেমন যেন হয়ে যায় না? এরপর হয়তো আমাদের সেসব কথাও আপনারা আর বিশ্বাস করবেন না। কিন্তু আমরা কি করব বলুন? লক্ষ্মীপুরের একটা নির্দিষ্ট এলাকা তো দীর্ঘদিন হলো লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। তবু সেই লক্ষ্মী ছাড়া গল্পের শুরুর জন্য হলেও প্রথম পরিচয়টা দরকার। 1984 সালে নোয়াখালী থেকে বিভক্ত হয়ে 5টি উপজেলা নিয়ে পূর্ণাঙ্গ জেলায় রূপ নেয় লক্ষ্মীপুর। ধান, নারিকেল আর সুপারির জন্য বিখ্যাত এই জেলার আয়তন প্রায় 1,500 বর্গ কিলোমিটার। লক্ষ্মীপুরকে ঘিরে আছে মেঘনা, ডাকাতিয়া, কাটাখালী ও রহমতখালী নদী। জেলার উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী, দক্ষিণ পশ্চিমে মেঘনা নদী, নদীর ওপারে বরিশাল আর ভোলা জেলা। একসময় এ জেলায় অনেক লবণ উৎপাদন হতো। স্বদেশী আন্দোলনে লক্ষ্মীপুরবাসীর অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। সে সময় মহাত্মা গান্ধীও এখানে এসেছিলেন। এই জেলার শিক্ষার হার মাত্র 26 ভাগ। বেশিরভাগ মানুষ পেশায় কৃষক এবং মৎস্যজীবী। সাধারণ মানুষ নারিকেল, সুপারি বা ধান এগুলো নিয়েই, শাকসবজি উৎপাদন নিয়েই তারা তাদের স্বাভাবিক জীবনযাপন অতিবাহিত করে যাচ্ছে। কথায় বলে খালি কলস বেশি বাজে, কিন্তু এবার অনুসন্ধানে নেমে আমাদের কাছে মনে হয়েছে কথাটা কখনো কখনো একটু অন্যরকমও হয়ে যেতে পারে। তাই বলে এটা বোঝাতে চাচ্ছি না যে ভরা কলসও বেশি বাজে। আসলে বলতে চাচ্ছি অস্ত্রের কথা। অস্ত্রের ক্ষেত্রে মনে হয় ভরা অস্ত্রের বাজনায় বেশি বাজে। অন্তত লক্ষ্মীপুরের একটা নির্দিষ্ট এলাকার মানুষ তো ভরা অস্ত্রের বাজনায় বেশি শোনে। পরিসংখ্যান বলছে লক্ষ্মীপুরে 2012 সালে 43টি খুন এবং 34টি ডাকাতির ঘটনা ঘটেছে। নারী নির্যাতন ও ধর্ষণের সংখ্যা 217টি, আত্মহত্যার ঘটনা 117টি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে আইনশৃঙ্খলার অবনতির দিক দিয়ে এগিয়ে আছে লক্ষ্মীপুরের সদর উপজেলার পূর্বাঞ্চল। দত্তপাড়া, বশিকপুর, চন্দ্রগঞ্জ এলাকায় দিনে দুপুরে গোলাগুলি, ঘরবাড়িতে আগুন, সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া যেন প্রতিদিনের ঘটনা। প্রবাসী ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, অপহরণ আর প্রতিপক্ষকে প্রকাশ্যে হত্যার ঘটনাও কম নয়। আবার অনেক ঘটনা ধামাচাপা পড়ে গেছে সন্ত্রাসী বাহিনীর হুমকির মুখে। 2012 সালে পুলিশ উদ্ধার করেছে মাত্র 7টি দেশীয় বন্দুক ও পিস্তল, আটক করেছে ডাকাত দলের 9 জনকে। গত এক বছরে হাজীপাড়ার মনির হোসেন, পোদ্দার বাজারে ডাক্তার জাহাঙ্গীর হোসেন খোকন, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে মহসিন, দত্তপাড়ায় আনোয়ার হোসেন এবং হানিফ মিয়াজির হাটে রুবেলকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। 25 ডিসেম্বর 2012 সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকার সন্ত্রাসীরাই গুলি করে ফরিদুল ইসলাম দীপুকে। জীবন বাঁচলেও দীপুর পা বাঁচেনি। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় দীপু। আরেক ভাই তো আগে থেকেই প্রতিবন্ধী। 3 ছেলের মধ্যে ছোট ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটে দীপুর মায়ের। আর কি আর রুই এনে না রইছে, আর তো ছেলের রক্ত উদানি করিল রে বাবা রে। ও মসজিদের কাহিনীর মতো বাবা, ওই আমার ছেলের রক্ত ও সব ধ্বংস করি রে দিল রে। মাত্র মাসখানেক আগেও 2টি পায়ে সচল ছিল দীপুর।
জিশান বাহিনী, জিশান ওপেন ছিল, তার লোকজন ছিল। জিশান সরাসরি জিশান অর্ডার দিল যে গুলি করে দে। তারপরে সারা গুলি করে তারা আমাকে যাওয়ার সময় একটা একটা লাথি দিয়ে তারা চলে গেছে। তারা আমি ওখানে ছিটকেছি, চিল্লাইতেছি আর শুধু চিল্লাইতেছি, কেউ আমাকে ভয় ধরে না। এই ফরিদুল ইসলাম দীপুর বর্তমান অবস্থাকে এক কথায় করুণ বলতে পারেন, কিন্তু ওই এলাকায় এমন দীপুর সংখ্যা একেবারে কম নয়। আর এই দীপুর বিরুদ্ধে আছে কিন্তু হামলার মামলা, কিন্তু তার বর্তমান অবস্থার কারণ হলো সে এলাকায় ব্যক্তির চেয়ে বাহিনী শক্তিশালী। সে আপনি পেশি শক্তি, ক্ষমতা বা অস্ত্র যে হিসেবেই ধরুন না কেন। অনুসন্ধানে জানা গেছে লক্ষ্মীপুরের সদর উপজেলার পূর্বাঞ্চল এলাকাটি বিভিন্ন বাহিনীর হাতে জিম্মি। এলাকায় আধিপত্য, চাঁদাবাজি, ডাকাতি, মাদক বিক্রি, ভাড়াটি খনি সরবরাহের পেছনে সেই বাহিনীগুলো বছরের পর বছর ধরে সক্রিয়। জেহাদি বাহিনী। আবুল কাশেম জেহাদির নেতৃত্বে 1996 সালে গড়ে ওঠে এ বাহিনী। প্রায় 150 সদস্যের এই বাহিনীর নিয়ন্ত্রণে সদর থানার বশিকপুর ইউনিয়ন। জেহাদির বিরুদ্ধে কিছুদিন আগ পর্যন্ত হত্যাকাণ্ড, ডাকাতি, চাঁদাবাজি সহ 18টি মামলা ছিল, কিন্তু বেশিরভাগ মামলা রাজনৈতিকভাবে প্রত্যাহার করা হয়েছে। শামীম বাহিনী। নেতৃত্ব দেন নূর হোসেন শামীম। তিনি দত্তপাড়া ইউনিয়ন নিয়ন্ত্রণ করেন। শামীম বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 160। তার বিরুদ্ধেও হত্যাকাণ্ড, ডাকাতি সহ 15টি মামলা চলমান। মাসুম ওরফে লাদেন মাসুম শামীম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। সোলাইমান উদ্দিন জিসানের নামে জিসান বাহিনী। এই বাহিনীর আতঙ্কে থাকে পুরো চন্দ্রগঞ্জবাসী। বাহিনীর নিয়ন্ত্রণে আছে দেওপাড়া, লতিফপুর ও পাঁচপাড়া। জিসান বাহিনীতে আছে 1.5 শতাধিক সদস্য। হত্যাকাণ্ড সহ জিসানের বিরুদ্ধে 5টি মামলা বিচারাধীন। এর আগে প্রায় 18টি মামলা থেকে রাজনৈতিক বিবেচনায় খালাস পেয়েছে এই জিসান। মুন্না বাহিনী। নেতৃত্বে মোসলেউদ্দিন মুন্না। উত্তর জয়পুর ইউনিয়ন নিয়ন্ত্রণে তার বাহিনীতে কাজ করে প্রায় 70 জন। মুন্নার বিরুদ্ধে 2টি হত্যাসহ মোট 6টি মামলা রয়েছে। মতিন বাহিনী। নেতৃত্বে আব্দুল মতিন। মুন্নাকে টক্কর দিতে উত্তর জয়পুরে তার সাথে কাজ করছে প্রায় 60 জন। মতিনের বিরুদ্ধেও খুন সহ একাধিক মামলা রয়েছে। দত্তপাড়ায় আরও একটি বাহিনী আছে, সেটা আজিজ বাহিনী। ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আজিজ বয়স্ক হওয়ায় বাহিনীর হাল ধরেছে তারই ছেলে বিপ্লব। এই বাহিনীতে আছে প্রায় 80 জন। এই আজিজ দত্তপাড়ার আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি। এই দত্তপাড়ায় আরও একটি বাহিনী আছে, সেটা ইসমাইল মোল্লার ইসমাইল বাহিনী। বাহিনীতে আছে প্রায় 50 জন। ইসমাইলের বিরুদ্ধে আছে 2টি হত্যা মামলা। এদের কাছে যত আরামস আছে, আমার মনে হয় যে লক্ষ্মীপুরে বললাম না, আওয়ামী লীগ বিএনপির সাথে যুদ্ধ ঘোষণা করার মতো বা থানার সাথে যুদ্ধ ঘোষণা করার মতো এদের শক্তি আছে। ব্যবসায়ীর কারণে এরা বাড়া যাবে, সামনে নির্বাচন আসতেছে, যে কোনো প্রার্থী এদেরকে মূল্যায়ন করবে। কোনো দল নেই এদের, কোনো দল নেই। এই এলাকায় আলোচিত খুনের মধ্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম, আপেল মাহমুদ ভূঁইয়া মনি, অ্যাডভোকেট দিদারুল আলম আর আবুল কাশেমের নাম উল্লেখযোগ্য। এর মধ্যে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যার প্রধান আসামি AHM বিপ্লব ছিল তাহের বাহিনীর শীর্ষ ব্যক্তিদের একজন, যদিও কিছুদিন আগে ক্ষমা পেয়ে যায় বিপ্লব। আবার সেই গডফাদারের রাজনীতি, সেই বাহিনীর রাজনীতিমুখী হয়ে পড়েছে। সেখানে অস্ত্র সন্ত্রাস তাদের মেইন হাতিয়ার হিসাবে কাজ করছে। রাজনীতি বলতে কিছু নাই, কারোর কোনো কন্ট্রোল নাই। বাহিনীগুলো এতটাই অস্ত্রসজ্জিত যে একটা থানার সশস্ত্র পুলিশ সদস্যরাও তাদের কাছে কিছু নয়। সালাউদ্দিন টিপু নামের এই ব্যক্তির এমন কথা শোনার পরও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, তাহলে বলবো একটু আগে যতগুলো বাহিনীর নাম শুনেছেন তাদের সদস্য সংখ্যা হিসাব করুন, আপনার মনের সব সন্দেহ কেটে যাবে। তারপরও যদি মনে খটকা থাকে, তাহলে এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। সোলাইমান উদ্দিন জিসান 1996 সালে ছাত্রলীগ করত জিসান। 2001 সালে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে দল বদল করে ছাত্র দলে যোগ দেয়। 2004 সালে তাকে দল থেকে বহিষ্কার করলেও সে নিজেকে বিএনপি নেতা বলেই দাবি করে। পুরো চন্দ্রগঞ্জ এলাকা এখন তার নিয়ন্ত্রণে। অনেকের ঘরবাড়িতে আগুন দিয়ে তাদের এলাকা ছাড়া করেছে, কয়েকজনকে গুলি করে হত্যা করেছে। এমনকি জিসান বাহিনীর সাথে পুলিশের গোলাগুলির ঘটনায় 2 পুলিশ সদস্যও আহত হয়। অবাক ব্যাপার হলো, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও এলাকায় প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে এই জিসান। গত বছরের মাঝামাঝি সময় জিসান বাহিনীর হাতে খুন হন বিএনপি নেতা মহসিন। বিচার তো দূরের কথা, এখনও হুমকি আর ভয় নিয়ে চলতে হচ্ছে মহসিনের বড় ভাই ডাক্তার শহীদুল্লাহ স্বপনকে। আমার অফিসে যাইয়া আমার স্টাফ সহ
সবাইকে ধমক দিয়ে আসছে যে আপনার ভাইকে এটাকে সরিয়ে দিতে বলেন, না হলে জাঞ্জির করে ফেলবো। তারা জাঞ্জিরে করছে। এলাকায় থাকলেও সরাসরি কথা বলতে রাজি হয়নি জিসান। কথা হলো মোবাইলে। ভাই এখানে তো একদিন নিয়ন্ত্রণ আর কোনো কিছু নেই, কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যায় যে চক্করে টোল্ডার করে। যে মার্ডারগুলো হচ্ছে বা যে অভিযোগগুলো আপনার বিরুদ্ধে আসতেছে, এগুলো কি এমপি সাহেব করায় আপনাকে দিয়ে? আমি সেটা বলছি যে আপনার রাজনীতির বিষয়, এগুলো তো রাজনৈতিক সমস্যা, ঠিক আছে না? তারা আধিপত্য বিস্তারের জন্য এই কথা বলতে পারেন, কিন্তু ইনশাল্লাহ আমার এলাকার জনগণ ভালো জানেন। আর আমি কখনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিব, এটা আমার রাজনীতিতে নাই। 10 জানুয়ারি 2013 মুন্না বাহিনী আর মতিন বাহিনীর গোলাগুলির ঘটনায় নিহত হয় মতিন বাহিনীর ক্যাডার রুবেল ওরফে টাইগার রুবেল। রুবেলের বাড়ি সদরের কংসনারায়ণপুর গ্রামে। চারুতে মারি হেলে দেন না, কোনো অন্যায় করে না, 3 মাস হয় না বিদেশ তো না আইসে দেন ইয়ার আর দিয়ে কথা কইছে রে, কয় কথা কবি অন্তর কইছে বেড়া মারি দিও। আপনার টেলিভিশনের রিমোট আপনার, সেখানে কি দেখবেন সে স্বাধীনতা আপনার। আমরা এতক্ষণ কেবল মূল চরিত্র আর ঘটনাগুলোর আশপাশ দিয়ে ঘুরেছি ভেতরে ঢুকবো বলে। গুনে গুনে 4 মিনিট পরে আসছি। বিরতির 4 মিনিটে আপনারা কেউ কোথাও গেছেন কিনা আমরা জানি না, আমরা কিন্তু লক্ষ্মীপুরেই আছি। একটু আগে আপনারা জিসান বাহিনীর জিসানের কথা শুনেছেন, এবার জেহাদি বাহিনীর আবুল কাশেম জেহাদি আপনাদের সামনে। বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জেহাদি। 1995 সালেও তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন। 1996 সালে গড়ে তোলেন জেহাদি বাহিনী। অনুসন্ধানে জানা গেছে তার বাহিনীর শাখা প্রশাখা থেকেই আজকের লক্ষ্মীপুরের সব বাহিনীর জন্ম। অভিযোগ আছে 2012 সালে এক খণ্ড জমি দখলকে কেন্দ্র করে নিজে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজান এই জেহাদি। তাকে অপহরণ করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে তার বাহিনী দিনে দুপুরে রাস্তা অবরোধ করে লোকজনকে মারধর করে এবং বাড়িঘরে আগুনও দেয়। এসব আধিপত্যের কথা আবার গর্ব ভরে স্বীকারও করেন তিনি। ওরা আমাকে অপহরণ করার পরে মনে 10-20 মিনিটের ভিতরে চতুর্দিকে খবর পেয়ে ব্রিগেড হয়ে গেছে। ব্রিগেড হওয়ার পরে ওদের ভিতরে টনক লড়ছে যে সামলানো যাবে না, থাকতো খোবা কুত্তা সামাল। এমনকি তার বিরুদ্ধে কেউ কথা বললে হাত তোলা হয়তো তেমন কিছু নয় তার কাছে। এক একটি বাহিনীর ডান হাত আর বাম হাতেরা যখন শক্তিশালী হয়ে একা একা আধিপত্য বিস্তার করতে চেয়েছে, তখনই নতুন নতুন বাহিনীর জন্ম হয়েছে। এসব বাহিনী বেশিরভাগ সময় মুখোমুখি অবস্থানে থাকলেও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কখনো কখনো আবার এক হয়ে যায়। আবার রাজনৈতিক ব্যক্তিদের আধিপত্য বা ক্ষমতা রক্ষার জন্য কখনো কখনো ভাড়াও খাটে এসব বাহিনী। দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন শামীম একসময় আবুল কাশেম জেহাদির বিশ্বস্ত থাকলেও এখন তার বড় প্রতিদ্বন্দ্বী। গত ডিসেম্বরে দত্তপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে শামীম বাহিনীর সাথে পুলিশের টানা 3 ঘন্টা বন্দুকযুদ্ধ হয়। এতে পুলিশের 6 সদস্য গুরুতর আহত হয়। যুদ্ধ শেষে বেশ কিছু ব্যবহার করা অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করে দত্তপাড়া ফাঁড়ি পুলিশ। তবে শামীমের ভাই আনোয়ার হোসেনকে প্রকাশ্যে খুন করায় সে আরও বেপরোয়া হয়ে ওঠে। কখন কোন দিক থেকে গুলি ছুটে আসে তার তো কোনো নিশ্চয়তা নেই, তাই সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকেন তিনি। এইটা যদি পাত্তা যদি না থাকতো আমার জীবনকে দিত। নিজের ভালো মানুষের প্রমাণ দিতে এবার নিজের পাওয়া পদক হাজির করলেন তিনি। নাম প্রিন্সেস ডায়ানা পদক, আর বেগম রোকেয়া পদক তো তিনি আনতেই যেতে পারেননি। আমি প্রিন্সেস ডায়ানা স্বর্ণ পদক পাইছি, এটা জানেন? তাই? হ্যাঁ, সারা বৃহত্তম নোয়াখালীতে কেউ পায়নি, আমি পাইছি। তারপর বেগম রোকেয়া পদক শেখ হাসিনা আমার হাতে তুলে দিব। ওই ল না, পাল্টাট ল না, এগুলো আমি কিন্তু আনতে যাইতে পারিনি এই সন্ত্রাসীদের ভয়ে। এলাকায় তার একটি প্রতিষ্ঠিত বাহিনী আছে, আবার অন্যদের দিকেও অভিযোগের আঙ্গুল তোলেন তিনি। এই ওসি আমি নির্বাচিত হওয়ার পরে 3 দিন আমার ডাকাতি মামলা সোনারের দিয়ে রিমান্ডে নিয়ে আমার থেকে 2 লাখ টাকা নিছে। কোন আছে? এই সরোয়ার, ওসি সরোয়ার। আমরা জানি এতক্ষণে একটা প্রশ্ন নিশ্চয়ই এসেছে আপনাদের মাথায়, আর তা হলো গত 16 বছরে অস্ত্রবাদ বাহিনীগুলো এত ডালপালা ছড়ালো, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী ছিল সেখানে? মোটা দাগে এই প্রশ্নের উত্তরটাই জানতে চাই আমরাও। কিন্তু
লক্ষ্মীপুর সদর থানা। আইন শৃঙ্খলার এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন। ধরে নিলাম তার বড় কর্তার অনুমতি পাননি। এবার চোখ পড়ল থানার অপরাধ তথ্য বোর্ডের দিকে। একই চোর, ডাকাত আর মাদক ব্যবসায়ীদের ছবি থাকলেও অস্ত্রধারী তালিকায় কোনো তথ্যই নেই। লক্ষ্মীপুর তাহলে এতটাই লক্ষ্মী? এতক্ষণ যা দেখলাম তা কি স্বপ্ন? এবার পুলিশ সুপারের সাথে দেখা করতে চাই আমরা। গন্তব্য লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়। ভাগ্য অনেকটা খারাপই বলতে হবে। পুলিশ সুপার মনিরুজ্জামান ছুটিতে। দায়িত্বে আছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম। তার কাছে বার্তা পাঠানো হলো। অপেক্ষায় থাকলাম আমরা। বার্তা এলো। তারপরেও আপনার আরেকদিন আসলে আপনি মাইন্ড করবেন না প্লিজ। হ্যাঁ, না আরেকদিন কি, আমি আজকে নিয়ে 2 বার আসলাম। তাকে বলছি আসলে এসপি নাই তো, এসপি স্যার নাই তো, এমনিতে খুব চাপের মুখে ছিল। তার ব্যস্ততা থাকা অস্বাভাবিক কিছু নয়, তাই আরও 1 ঘন্টা অপেক্ষা করলাম আমরা। আইন শৃঙ্খলা মিটিং নাকি আপনি খুব জরুরি? সম্ভবত এডিশনাল ডিজির সাথে কথা বলতে। ব্যর্থতা মেনে নিয়ে ফেরার পথ ধরার সময় দেখা গেল 2 জন ব্যক্তি বেরিয়ে আসছেন অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় থেকে। আমি কিন্তু পুলিশ না, আমি মনে করি পাবলিক মানুষ। ওই যে ওনার ওই অর্ডার দিয়ে গেছিল আর কি, কাজে স্যার সাথে একটু কথা বলার জন্য সাংবাদিক আছে। আর ওই কোন থেকে আসছেন? আমরা ইন্ডিপেন্ডেন্ট। আমি তো খুব ব্যস্ত, কথা বলতে কি কথা বলার। আপনি তখন ভিতরে ছিলেন? হ্যাঁ, আমি ভিতরে ছিলাম। এই 2 জন ব্যক্তি তাহলে ছিলেন ওই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কক্ষে। তিনি হয়তো আমাদেরকেও কিছুটা সময় দিতে পারতেন, তাহলে হয়তো 10টা নয়, 5টা নয়, একটা প্রশ্নের উত্তর হলেও হয়তো পাওয়া যেত। তাহলে হয়তো জানা যেত বছরের পর বছর ধরে এসব ঘটনা যেখানে ঘটে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা কী। সেসব যেহেতু হচ্ছে না, সেহেতু সরাসরি অস্ত্রবাদদের সাথেই কথা বলতে হচ্ছে আমাদেরকে। লক্ষ্মীপুরের সদর থানার একটা বাহিনী। প্রতি রাতে এভাবেই চলে তাদের অস্ত্রের মহড়া আর প্রশিক্ষণ। তাদের কাছে এমন একটা অস্ত্র আছে যেটাকে তাদের ভাষায় বলা হয় রকেট লঞ্চার। নৌবাহিনী বিপদ সংকেত হিসেবে এটা ব্যবহার করে থাকে। তারাও নাকি এটা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করে। কখনো কখনো ঘন কুয়াশা এড়াতে কিংবা শত্রুপক্ষকে ঘায়েল করতে এ অস্ত্র ব্যবহার করে তারা। আর কথা নয়, এবার আমরা শুধু তাদের কথাই শুনতে চাই। আপনারা কি কি প্রশিক্ষণ পাইছেন? আমরা লোক মারা, মানে গুলি করা, চক্ষলা, ঠ্যাংকাটা সব কিছু প্রশিক্ষণ পাইছি। কি কি অস্ত্র ব্যবহার করেন আপনারা? আমরা 303, মাউজার, ল্যান্সার, বন্দুক, সিনা রাইফেল, রিভলভার, 9mm সব দিয়ে আছে ইনশাল্লাহ। এই অস্ত্র আসে কোথেকে আপনাদের কাছে? এই অস্ত্র আমাদের লোক আছে বিভিন্ন জায়গায় টেকনা বইতে তুলি, এতে লোকের টান আছেন। ফায়ার করছেন আপনারা? নিজে ফায়ার করছেন? যে নিজে ফায়ার করছেন? নিজে ফায়ার করছি না, মানুষ মারছেন? মারছি না। মারার পর খারাপ লাগে না? মারার পরে আমগতন খারাপ লাগলে কি হইব? আমার বসে যেটা অর্ডার করিব আমি তো সেই কাজে করতে হইব, না তো আমারও মর নাই। আপনি কয়জনকে মারছেন? আমি যতজন রে অর্ডার করে ততজন রে আমার কনের সাথে সাথে বাস ছুট। প্রশাসন সমস্যা হয় না আপনাদের? প্রশাসনকে? প্রশাসনে তো আমরা, প্রশাসন আমাদের কথা উঠবে বসবে। র্যাব পুলিশ? র্যাব পুলিশ আমাদের কি না। এসব ঘটনা দেখার পর এবং ভয়ঙ্কর কিছু কথা শোনার পর এই অনুষ্ঠান শেষ করার মতো একটা ভালো বাক্য কি হতে পারে? আমাদের প্রত্যাশা থাকবে প্রশাসন এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে এমন। তাহলে প্রশ্ন এসে যায়, গত 16 বছরে এমন প্রত্যাশা কি কেউ করেনি? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।